أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। 1, 2, 3, 4 এগুলো ধারার দরকার নাই, আমরা ডাইরেক্ট সরাসরি যাব 5 ধারায়। 5 ধারায় বলা আছে আইজিপি মহোদয় কর্তৃক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ধারা সাথে বলা আছে অধস্তন পুলিশ অফিসারদেরকে বিভিন্ন প্রকার দণ্ড প্রদান করা যাবে। এই দণ্ড 2 প্রকার: লঘুদণ্ড এবং গুরুদণ্ড। লঘুদণ্ড এবং গুরুদণ্ডের মধ্যে পার্থক্য আছে। ধারা 7। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র আলোচ্য আইনের অর্থাৎ পুলিশ আইনের 4 ধারায় বর্ণিত বা উল্লেখিত অফিসারগণ ব্যতীত বা কর্মকর্তা ব্যতীত প্রত্যেকেই নিয়োগপত্র পাবেন। ধারা 8। ধারা 9-এ বলা হয়েছে আপনার চাকরির কোনো কারণে যদি অবসান হয় অথবা চাকরি থেকে চলে যাওয়া লাগে, যদি অবসর হন অথবা পদত্যাগ করেন অথবা অন্য কোনো কারণে যাই কিছু করেন না কেন, আপনাকে 2 মাস পূর্বে কি করতে হবে? ঊর্ধ্বতন করতে না, আপনি কোনো কারণে যদি অবসরে চলে যান, বার্ধক্যজনিত কারণে হোক, অবসরজনিত হোক অথবা অন্য কোনো কারণে যদি অবসরে চলে যান, সেক্ষেত্রে আপনাকে 2 মাস পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর নোটিশ দিতে হবে অথবা আবেদন করতে হবে। ধারা 9। ধারা 10-এ বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক যে ক্ষমতাটা, আইজিপি মহোদয় যদি লিখিত অনুমোদন না দেন, তাহলে আপনি এই চাকরির পাশাপাশি অন্য কোনো চাকরিতে বা ব্যবসা বাণিজ্যে কি করতে পারবেন না? যুক্ত হতে পারবেন না বা নিজেকে নিয়োজিত করতে পারবেন না। ধারা 10, পিআরবি 110 বিধি, দণ্ডবিধি 168 ধারা। ধারা 12-তে বলা হয়েছে আইজিপি মহোদয় বিভিন্ন সময় কি করতে পারেন? আপনাদের কল্যাণার্থে, আমাদের কল্যাণার্থে কি করতে পারেন? আইন প্রণয়ন করতে পারেন বা প্রবিধান প্রণয়ন করতে পারেন অথবা বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারেন। কিন্তু এই নিয়ম কানুন জারি করার ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমোদন লাগবে অথবা বাংলাদেশ সরকারে প্রকাশিত গেজেটের বলে আইজিপি মহোদয় এগুলা কি করতে পারবেন? ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ নিয়োগ। যদি কোনো ব্যক্তি আবেদন করেন, তাহলে সেই ব্যক্তির আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট যদি নির্দেশনা দেন, তাহলে সেই নির্দেশনা সাপেক্ষে পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন? উক্ত স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। যে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে, যার আবেদনের প্রেক্ষিতে নিয়োগ করা হবে, সেই ব্যক্তি সেখানকার ব্যয়ভার মেটাবেন। ধারা 13। ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন। যদি কোনো রেলপথ, খাল অথবা কোনো কলকারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন হয়, তাহলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য আইজিপি মহোদয় নির্দেশ করেন এবং সেই নির্দেশনা মোতাবেক সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যেতে পারে। অতিরিক্ত পুলিশ যদি কোনো কলকারখানায় মোতায়েন করা হয়, তাহলে সেই কলকারখানার মালিক, ম্যানেজার, পুলিশের যে প্রধান, তিনি কি করবেন? সেই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার মেটাবেন। ধারা 14। ধারা 14-র কথা বলা হয়েছে কি আইজিপি মহোদয় এই ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অর্থাৎ রেলওয়ে রক্ষী বাহিনীর কোনো অংশকে বা রেলওয়ে রক্ষী বাহিনীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে কি লাগবে? সরকারের অনুমোদন লাগবে অথবা বাংলাদেশ সরকারি গেজেটের প্রকাশিত গেজেটের আইন বলে বা গেজেটের প্রকাশিত গেজেটের শক্তি বলে কি করতে পারবেন? এই ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অর্থাৎ রেলওয়ে রক্ষী বাহিনীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যদি রূপান্তর করা হয়, তাহলে তারা পুলিশ আইনের 1861 আওতাধীন হবে। পুলিশ সদস্য যেরূপ সুযোগ সুবিধা ভোগ করবেন, তারাও সেরূপ সুযোগ সুবিধা ভোগ করবেন। তারা যদি কর্তব্য কর্ম অবহেলা করেন, তাহলে পুলিশ সদস্য নয়, তারাও দণ্ড ভোগ করবেন। ধারা 14 ক। ধারা 17, স্পেশাল পুলিশ নিয়োগ। স্পেশাল পুলিশ কখন নিয়োগ করা হয়? যদি পুলিশের ঊর্ধ্বতন অফিসার, ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার চেয়ে উপরস্থ কোনো অফিসার যদি এই স্পেশাল পুলিশ কোথাও নিয়োগ করার জন্য যদি আবেদন করেন, তাহলে সেখানে জেলা ম্যাজিস্ট্রেট স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। তাহলে অতিরিক্ত পুলিশকে নিয়োগ করেন পুলিশ সুপার মহোদয় অথবা আইজিপি মহোদয়। আর স্পেশাল পুলিশকে নিয়োগ করেন, স্পেশাল পুলিশ নিয়োগ করেন ডিসি মহোদয় অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, তিনি নিয়োগ করেন। যদি কোনো সময় জেলা ম্যাজিস্ট্রেট নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে মনে করেন যে না, কোথাও স্পেশাল পুলিশ নিয়োগ করা প্রয়োজন, তাহলে নিজে স্বতঃস্ফূর্তভাবে তিনি সেই স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। কোনো পুলিশ অফিসারের আবেদনের প্রয়োজন নাই। স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্থানীয় জনগণ অর্থাৎ যে এলাকায় ওই অপরাধ হতে পারে বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, সেই এলাকার সংশ্লিষ্ট আদিবাসী গণের ভিতর থেকে বা জনগণের মধ্যে থেকে কি করতে পারেন? এই স্পেশাল পুলিশ নিয়োগ করা যেতে পারে। ধারা 17।
ধারা 18-তে বলা হয়েছে তাদের নিয়োগ করার পর তাদের দায়িত্ব কর্তব্য কি হবে। ধারা 18। ধারা 19-এ বলা হয়েছে তাদেরকে কি করা যাবে, দণ্ড প্রদান করা যাবে তারা যদি কর্তব্য কর্মে নিয়োজিত হওয়ার পর যদি অবহেলা করে বা কর্তব্য কর্ম করতে যদি অনিচ্ছা প্রকাশ করে তাহলে তাদেরকে দণ্ড প্রদান করা যাবে। আর এই দণ্ড কিভাবে প্রদান করতে হবে, অবশ্যই ম্যাজিস্ট্রেট বরাবর তাদের কি করা যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে তাদের বিচার করা যাবে এবং বিচারে তাদেরকে 50 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। ধারা 19। ধারা 20-এ বলা হয়েছে পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার অতিরিক্ত কোনো ক্ষমতা প্রয়োগ করা যাবে না। ধারা 20। ধারা 22-এ বলা হয়েছে পুলিশ অফিসার 24 ঘন্টার জন্য নিয়োজিত থাকবেন, অর্থাৎ অন ডিউটি অবস্থায় থাকবেন। অন ডিউটি অবস্থায় থাকবেন। পুলিশ অফিসারকে যদি কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়, জেলার ভিতরে এক স্থান হতে অন্য স্থানে যাওয়ার যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তাহলে তিনি সেখানে যেতে বাধ্য থাকবেন। ধারা 22। ধারা 23-এ বলা হয়েছে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। ধারা 24-এ বলা হয়েছে পুলিশ অফিসার যদি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জানাবেন, এবং যদি কোনো পরোয়ানা অথবা সমন কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে তিনি কি করবেন, পরোয়ানা এবং সমন ম্যাজিস্ট্রেটের কাছে চাইতে পারেন। ধারা 24। ধারা 25-এ বলা হয়েছে বেয়ারিশ সম্পত্তি, সন্দিগ্ধ সম্পত্তি বা আহ অবৈধ যদি কোনো সম্পত্তি পাওয়া যায় বা দাবিদারবিহীন যদি কোনো সম্পত্তি পাওয়া যায় সেই ক্ষেত্রে করণীয় কি, পুলিশ অফিসার একটা তালিকা তৈরি করবেন, তালিকা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন, ম্যাজিস্ট্রেট যেরূপ নির্দেশনা দেবেন সেরূপ নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ আইনের 25 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1, 550 ধারা, পুলিশ আইনের 26-এর 1 ধারা, 26-এর 1 ধারায় বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেটের কাছে এরূপ তালিকা প্রেরণ করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন, 6 মাসের একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। ধারা 26-এর 1, ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 2, 523-এর কত 2 ধারা। 26-এর 2 ধারা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারার কথা, যদি ওই সম্পত্তি যদি ক্ষয়শীল হয়, পচনশীল হয় অথবা বিক্রয় যদি ওই মালিকের জন্য লাভজনক হয় তাহলে সেই সম্পত্তি বিক্রয় করা যাবে। পুলিশ আইনের 26-এর 2 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 525 ধারা। পুলিশ আইনের 27 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 524 ধারা, 524 ধারা। যে সম্পত্তি মালিক খোঁজার জন্য 6 মাসের ঘোষণাপত্র ইস্যু করা হয়েছে বা জারি করা হয়েছে, সেই মালিক যদি 6 মাসের ভিতরে যদি দাবি পেশ না করেন বা নির্ধারিত সময়ের মধ্যে যদি হাজির না হন তাহলে কি করতে হবে, সেই সম্পত্তি বিক্রয় করা যাবে। ধারা 27-এর 1। আর যে সম্পত্তি বিক্রয় করা হবে সেই সম্পত্তি বিক্রয় করার পর বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে অথবা সরকারি তহবিলে জমা হবে। 27-এর 2। ধারা 28। ধারা 28-এ বলা হয়েছে আপনাকে ডিউটি করার জন্য আপনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনাকে যা যা কিছু দেওয়া হবে, কোনো কারণে যদি আপনার পদত্যাগ হয় বা চাকরির যদি অবসান ঘটে বা বরখাস্তকরণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা জিনিস নিয়োগপত্র থেকে শুরু করে আপনার ঢাল, লাঠি, তরোয়ার, অস্ত্র, গুলি, পোশাক পরিচ্ছদ, যে যে জিনিস থাকবে, যে যে জিনিস আপনাকে দেওয়া হবে প্রত্যেকটা জিনিস আপনাকে নির্দিষ্ট স্থানে বা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট কি করতে হবে, জমা দিতে হবে। ধারা 28। যদি আপনি এগুলো জমা না দেন তাহলে আপনার কি হবে, অপরাধ হবে। ধারা 28। ধারা 29-এ বলা হয়েছে যে সকল ক্ষেত্রে অধস্তন অফিসারকে কি করা যায়, দোষী সাব্যস্ত করা যায়। ধারা 29। ধারা 30, ধারা 31। ধারা 30, ধারা 30-এর পর ধারা 31 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ধারা 23, ধারা 29 এই দুটাও খুবই গুরুত্বপূর্ণ। ধারা 30-এ বলা হয়েছে জেলার পুলিশ সুপার কি করতে, এই সমাবেশ, মিছিল, মিটিং, শোভাযাত্রা এগুলা কি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তিনি কি করতে পারবেন, সাধারণ জনগণ যে সকল রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করে সেই সকল রাস্তা কি করতে পারেন, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। নিয়ন্ত্রণ কিভাবে করবেন, কোন কোন রাস্তা দিয়ে এই সমাবেশ চলবে, কোথায় চলবে, কোন সময় চলবে, কিভাবে চলবে, এগুলা পুলিশ সুপার মহোদয় অথবা সহকারী পুলিশ সুপার মহোদয় এগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন। অথবা তাই কি করতে পারবেন, যারা সমাবেশ করবে, মিছিল করবে, মিটিং করবে বা শোভাযাত্রা করবে তাদেরকে নির্দেশ দিতে পারেন যে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে এই সময় যাবেন, এই রাস্তায় যে মিটিং মিছিল বা শোভাযাত্রা আপনাদের শেষ করবেন। ধারা 30-এর 1। ধারা 30-এর 2 বলা হয়েছে যদি ডিসি মহোদয় কোনো সময় মনে করেন যে না এই মিছিল মিটিং থেকে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো আশঙ্কা আছে তাহলে তাদেরকে লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করতে পারেন। ধারা 30-এর 2। ধারা 30-এর 3 বলা হয়েছে যদি ওই সকল ব্যক্তি বা উদ্যোক্তাগণ বা অংশগ্রহণকারী বা যোগদানকারী সদস্যগণ যদি লাইসেন্স পাওয়ার জন্য পুলিশ সুপার বরাবর আবেদন করেন তাহলে পুলিশ সুপার মহোদয় তাদের নাম উল্লেখ করে কিছু শর্ত আরোপ করে তাদেরকে লাইসেন্স প্রদান করতে পারেন। ধারা 30-এর 3। ধারা 30-এর 1, 30-এর 1 যে পুলিশ সুপার মহোদয় যে সকল শর্তে লাইসেন্স প্রদান করেছেন
সেই সকল শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে বা শোভাযাত্রা, মিছিল, জনসমাবেশ এদের কোনো সদস্য দ্বারা যদি ওই লাইসেন্সের কোনো শর্ত যদি লঙ্ঘন হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সমাবেশকে বেআইনি হিসেবে ঘোষণা করতে পারেন এবং তাদের ওই সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দিতে পারেন। ধারা 30-এর কয়ের 1। ধারা 30-এর কয়ের 1। ধারা 30-এর কয়ের 2 বলা হয়েছে, কোনো শোভাযাত্রা বা জনসমাবেশ উক্ত আদেশ যদি পালন করতে বা ছত্রভঙ্গ হতে যদি অস্বীকার করে, তাহলে তারা অবৈধ জনতা অথবা বেআইনি সমাবেশ হিসেবে বিবেচিত হবে এবং ঘোষিত হবে। ধারা 30-এর কয়ের 2। ধারা 31-এ বলা হয়েছে, যেখানে জনসাধারণের সমাগম বেশি, যেখানে জনসাধারণ চলাচল করে বেশি, যে সকল অবৈধ স্থানে জনসাধারণের জনসমাগম বেশি হয়, যেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য বলে বিবেচিত হবে। অর্থাৎ হাটে বাজারে, উপাসনালয় স্থানে, মসজিদে, মসজিদে না, মসজিদ তো শান্তিপূর্ণ একটা জায়গা, উপাসনালয়ের আশেপাশে অথবা যে সকল এলাকায় মনে করেন এখন যেমন জালসা হইতেছে, তারপর বিভিন্ন সময় মেলা হয়, মেলা অনুষ্ঠিত হয়, বা বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠিত হয়, যেখানে সে সকল জায়গায় কি করতে হয়, আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। যেমন টার্মিনাল গুলাতে অথবা দেখা যায় সদরঘাটে এলাকাগুলোতে যেখানে জনসাধারণের সমাগম বেশি, সেই সকল এলাকায় আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। ধারা 31। ধারা 31। ধারা 34-এ বলা হয়েছে, পৌর এলাকায় যে সকল অপরাধ করলে একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34। ধারা 34-এর 8টা বিষয়, 8টি ক্ষেত্রে পৌর এলাকায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা যায়। ধারা 34। 1, অনাবৃত জায়গায় যদি কোনো ব্যক্তি পশু জবাই করে, গবাদি পশু জবাই করে, অথবা মৃত পশুর চামড়া ছাড়ানো হয়, অথবা দ্রুত বেগে ঘোড়া ছোটানো হয়, অথবা অন্য কোনো পশু তাড়না করা হয়, তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। 2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি গবাদি পশুকে নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে যদি প্রহার করে বা মারধর করে বা আঘাত করে, তাহলে সেই ব্যক্তিকে কি করা যায়, গ্রেপ্তার করা যায়। 3 বলা হয়েছে, জনসাধারণের চলাচলের রাস্তায় যদি কোনো ব্যক্তি গাড়ি ঘোড়া যদি আহ দাঁড় করিয়ে রাখে, তাহলে তাকে কি করা যায়, গ্রেপ্তার করা যায়। তাই বলা হয়েছে, খোলা অথবা উন্মুক্ত রাস্তায় যদি বিক্রয়ের জন্য কোনো মালামাল যদি ফেলে রাখা হয়, তাহলে কি হবে, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 5 বলা হয়েছে, রাস্তায় আবর্জনা অথবা ময়লা ফেলা, অথবা রাস্তার পাশে গোয়াল অথবা ঘোড়ার আস্তাবল, অথবা এমন কোনো কারখানা তৈরি করা যে কারখানা থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। ধারা 34-এর 5। 6 বলা হয়েছে, মাতাল বা বেসামাল অবস্থায় হয়ে যদি রাস্তায় কোনো ব্যক্তি ঘুরে বেড়ায়, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। তাহলে তাকে কি অপরাধে গ্রেপ্তার করা যাবে, মাতাল হওয়ার কারণে গ্রেপ্তার করা যাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা যাবে। 7 বলা হয়েছে, রাস্তায় মলমূত্র ত্যাগ করা বা উলঙ্গ হওয়া, অথবা শরীরের এমন কোনো কুৎসিত ব্যাধি আছে যা প্রদর্শন করা, এ সকল প্রদর্শন করার ক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করা যাবে। অথবা পৌর এলাকার ভিতরে যদি কোথাও সংরক্ষিত কোনো পুকুর থাকে, যে পুকুরে স্নান করা নিষেধ বা গোসল করা নিষেধ, অথবা কাপড় কাচা নিষেধ, এমন কোনো ব্যক্তি যদি থাকে যে এই সকল কার্যকলাপ করে, তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। পুকুর, কুয়া অথবা কোনো বিপজ্জনক স্থান বা কোনো বিপজ্জনক জায়গা যদি থাকে, তাহলে তা যদি ঘিরে না রাখে বা অরক্ষিত অবস্থায় যদি রাখে, বা যেখানে বিপদ আপদ ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-এর ক। ধারা 34-এর ক, অর্থাৎ বিনোদনের টিকিট যদি উচ্চ মূল্যে বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। যেমন সিনেমা হলে দেখা যায় যে একদল লোক কি করে, আগেই টিকিট কিনে, মনে করেন 10 টাকা করে কিনে বা 20 টাকা, 30 টাকা, 40 টাকা কিনে, পরবর্তীতে সে বিক্রি করে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, যেমন সে উচ্চ মূল্যে বিক্রি করতে পারে সে বিক্রি করার চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কার্যকলাপ করার চেষ্টা করে বা যদি করে, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে পুলিশ আইনের 34-এর ক ধারা অনুযায়ী। এখানে কে গ্রেপ্তার করতে পারবেন, একজন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার। সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-এর ক, 1, 2, 3। ধারা 42। আজকের নতুন পড়া 3টা ধারা পড়ব, ধারা 42, ধারা 43, ধারা 44। তাই পুলিশ আইন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। পুলিশ আইনটা শেষ হলে আগামী 2 দিন ইনশাল্লাহ রিভিশন দেওয়ার চেষ্টা করব। আগামী 2 দিন রিভিশন দেওয়ার চেষ্টা করব। তো ধারা 42। ধারা 42-এ বলা হয়েছে,
পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের। এখানে পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের বলতে বোঝানো হয়েছে আলোচ্য আইনে অর্থাৎ পুলিশ আইন অনুসারে কোনো অপরাধের জন্য কারো বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে অপরাধ করার 3 মাসের মধ্যে করতে হবে। কতদিনের মধ্যে? 3 মাস। আপনি আমি যদি কোনো অপরাধ করি, তাহলে পুলিশ আইন অনুযায়ী কোনো অপরাধের জন্য যদি আপনার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যদি মামলা করতে চায়, তাহলে অবশ্যই সেই মামলা 3 মাসের মধ্যে করতে হবে। এবং তার অন্তত 1 মাস পূর্বে, কতদিন পূর্বে? 1 মাস পূর্বে বিবাদী বা পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে নোটিশ দিতে হবে। ধারা 42। অবশ্য কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলে তার বিরুদ্ধে দেওয়ানি মামলা বা দেওয়ানি মোকদ্দমা দায়ের করা চলবে না। ধারা 42। এখানে কি কি ধরনের অপরাধ হতে পারে পুলিশ আইন অনুযায়ী? পুলিশ আইন অনুযায়ী আমাদের ডিপার্টমেন্টাল কিছু অপরাধ আছে, যেগুলা হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো হতে পারে। এগুলা যদি হয়, তাহলে আপনার মামলা যদি হয়, সেক্ষেত্রে মামলার বাদী হবে কি? পুলিশের বিভিন্ন অফিসার। পুলিশের বিভিন্ন অফিসার কি করেন? আপনার বিরুদ্ধে লিখে দিয়ে দেন, আমার বিরুদ্ধে লিখে দিতেন, অমকের বিরুদ্ধে লিখে দিয়ে দেন। এগুলো লিখিত কে দেয়? একজন অফিসার দেয়। একজন অফিসার আর একজন অফিসারের বিরুদ্ধে, একজন পুলিশ কনস্টেবল, একজন অফিসার। একজন পুলিশ কনস্টেবল পিআরবি অনুযায়ী একজন অফিসার। ঠিক আছে, তাহলে একজন অফিসার আর একজন অফিসারের বিরুদ্ধে কি করেন? লিখিত দেন। অধস্তন অফিসার, আপনি আমি কি? অধস্তন অফিসার, অধস্তন কর্মচারী। ঠিক আছে। এখন যদি আপনার আমার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, সেই মামলার ক্ষেত্রে আমি অপরাধ যেদিন করব, সেই অপরাধের তারিখ হতে পরবর্তী 3 মাসের মধ্যে সেই মামলা দায়ের করতে হবে। আর এই মামলা দায়ের করার ক্ষেত্রে 1 মাস পূর্বে কি করতে হবে? 1 মাস পূর্বে পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার তাদেরকে অবগত করতে হবে। ধারা 42। আর যদি ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে অপরাধী হিসেবে অপরাধী করে যদি কোনো মামলা দায়ের করা হয়, তাহলে সেক্ষেত্রে যদি ফৌজদারি কোনো অপরাধ হয়, ফৌজদারি অপরাধে যদি কোনো মামলা দায়ের করা হয়, তাহলে অন্য কোনো অপরাধে বা দেওয়ানি মামলায় বা দেওয়ানি মোকদ্দমায় কি করা যাবে না? জড়িত করা চলবে না বা দায়ের করা চলবে না। ধারা 42। এখানে পুলিশ আইনের 30, 31, 30 ক, এই যে ধারাগুলোর কথা বলা আছে, এখানে বেআইনি সমাবেশ সংক্রান্ত কিছু অপরাধের কথা বলা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা যেমন আলোচনা করছিলাম, ধারা 127 থেকে ধারা 132 পর্যন্ত কি করা যাবে? 132 ধারায় বলা আছে রক্ষা কবচ। আপনি আপনার আপনাকে রক্ষা করার জন্য কি 132 ধারার যে সুব্যবস্থা আছে বা রক্ষা কবচ আছে, সে বিষয়টা আপনি দাবি করতে পারেন। ধারা 132। এখন এখানে কি কয় ধরনের অপরাধ হতে পারে? একটা ডিপার্টমেন্টাল অপরাধ হতে পারে। আর ওই 30 আর 30-এর ক ধারার যে কথা বলা আছে, এখানে বেআইনি সমাবেশ সংক্রান্ত যে কোনো ধরনের অপরাধ হতে পারে। তাহলে আপনার বিরুদ্ধে যদি এরূপ কোনো অপরাধ হওয়ার যদি সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা অনুযায়ী কি করতে পারবেন? আপনি ওই রক্ষা কবচের বিষয়টি দাবি করতে পারবেন যে আমি যে কার্যক্রম এখানে করছি, সে কার্যক্রম আমি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশ বলে বা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ বলে বা আইন বলে আমি এই কার্যক্রম সম্পন্ন করছি, এখানে আমার কোনো অপরাধ হতে পারে না। ধারা 42। ধারা 42, ধারা 42-এ বলা হয়েছে আলোচ্য আইন অনুযায়ী অর্থাৎ পুলিশ আইন অনুযায়ী যদি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, তাহলে অপরাধ করার কতদিনের মধ্যে? 3 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। পুলিশ আইন অনুযায়ী কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? অপরাধ করার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? অবশ্যই উত্তর হবে অপরাধ করার 3 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। আর যদি কখনো প্রশ্ন হয় যে এই বিষয়ে পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে কতদিনের মধ্যে জানাইতে হবে? 1 মাস পূর্বে জানাইতে হবে। অন্তত 1 মাস পূর্বে জানাইতে হবে। মামলা করার 1 মাস পূর্বে অন্তত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে জানাইতে হবে। ধারা 42। আর কোনো কারণে যদি ঊর্ধ্বতন অফিসারকে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয়, তাহলে সেক্ষেত্রে আর দেওয়ানি মামলা দায়ের করা চলবে না। ধারা 42। ধারা 42 বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 43, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ। ধারা 42-এ বলা হয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের। মামলা একটা বলা হয়েছে মামলা দায়ের করার কথা, আর একটা বিষয় বলা হয়েছে অভিযোগ। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ।
কোনো বিশেষ কার্যের কারণে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের বা কোনো কার্যের নিমিত্তে মামলা দায়ের হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট বলে উহা করেছেন বলে আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স প্রমাণিত হলে তা গ্রাহ্য হবে। পিআরবি 99, পিআরবি 101, পিআরবি 102 বিধি। পিআরবি 102 বিধি। তাহলে পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোনো বিষয়ে যদি মামলা দায়ের করেন বা কোনো বিষয়ে যদি অভিযোগ দায়ের করেন, পুলিশ অফিসার কি করছেন? পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ বলে কি করছেন? সেই কার্যক্রম সম্পন্ন করছেন। এক্ষেত্রে তিনি কি করতে পারবেন? এক্ষেত্রে তিনি আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে পারবেন বা জবানবন্দি দিতে পারবেন বা ডিফেন্স নিতে পারবেন। ডিফেন্স নিলে তিনি যদি এই বিষয়টি প্রমাণ করতে পারেন তাহলে তিনি এই বিষয়টি গ্রাহ্য পাবেন। এই অপরাধের বিষয়টি কি হবে? যদি ডিফেন্স প্রমাণিত হয় তাহলে তা গ্রাহ্য হবে। ধারা 43। ধারা 42-এ বলা হয়েছে যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হয় তাহলে অপরাধ করার 3 মাসের মধ্যে করতে হবে এবং 1 মাস পূর্বে পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার এদের জানাতে হবে। আর ঊর্ধ্বতন পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি কোনো মামলা ফৌজদারি মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে দেওয়ানি মামলা দায়ের করা চলবে না। ধারা 42। আর ধারা 43-এ বলা হয়েছে যদি কোনো কারণে বা কোনো বিশেষ কাজের কারণে যদি পুলিশ অফিসারকে, যেমন আইন বলে বিভিন্ন কাজ আপনি করতে পারেন। আইন বলে 76 ধারায় পেনাল কোডের 76 ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে, তারপরে 99 ধারায় যে কার্যক্রম দেওয়া আছে, পেনাল কোডের 99 ধারা, অথবা আপনি আপনার জন্য ফৌজদারি কার্যবিধি বিভিন্ন পেনাল কোডের বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আপনি যদি আপনার আত্মরক্ষার অধিকার, দেহের ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যদি কোনো কার্যক্রম সম্পন্ন করেন সেক্ষেত্রে তো অপরাধ হতে পারেন না। অথবা আপনি বেআইনি সমাবেশে কি করছেন? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য সেখানে পুলিশ সদস্য হিসেবে অংশগ্রহণ করছেন, সেখানে কার অনুমতি সাপেক্ষে? আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে। এবং বেআইনি সমাবেশ যদি আপনি ওই ছত্রভঙ্গ করেন সেক্ষেত্রে কার অনুমতি থাকবে? অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি থাকবে বা তাদের আদেশ থাকবে। যখন আপনি ম্যাজিস্ট্রেটের আদেশ বলে এরূপ কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার অপরাধ হবে না। সেটা ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা অনুযায়ী যে রক্ষা কবচের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনি কি 132 ধারার যে সুযোগ সুবিধা আছে আপনি সেই সুযোগ সুবিধা কি করতে পারবেন? দাবি করতে পারবেন। ধারা 42, ধারা 43। ধারা 42, ধারা 43, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। অন্য কোনো প্রশ্ন এখানে হয় না। অন্য কোনো প্রশ্ন এখানে হয় না। তাহলে ধারা 42-এ বলা হয়েছে যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী কোনো মামলা দায়ের করতে হয় তাহলে তাকে অপরাধ করার তারিখ হতে 3 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং 1 মাস পূর্বে পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপারকে সে বিষয়ে অবগত করতে হবে। এছাড়া যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে কি করা যাবে না? দেওয়ানি মামলা দায়ের করা চলবে না। ধারা 42। ধারা 43-এ বলা হয়েছে যদি কোনো বিশেষ কার্যের দরুন বা কোনো বিশেষ কাজের কারণে যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে বা কোনো কাজের কারণে যদি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রয়োজন হয় তাহলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বলে সে কার্যক্রম সম্পন্ন করছে বলে তিনি কি করতে পারবেন? ডিফেন্স নিতে পারবেন বা আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি দিতে পারবেন। ধারা 43। ধারা 43। ধারা 44, সর্বশেষ ধারা। ধারা 44, জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা পিআরবি 377 বিধি। পিআরবি 377 বিধি। জেনারেল ডায়েরি বলতে কি বোঝায়? প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্ধারিত ফর্মে জেনারেল ডায়েরি রাখতে হবে। কি করতে হবে? প্রত্যেক থানায় প্রত্যেক থানায় প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফর্মে নির্ধারিত ফর্মে জেনারেল ডায়েরি রাখতে হবে। এই ডায়েরিতে যাদের বিরুদ্ধে থাকবে তাদের ঠিকানা, নালিশের বিবরণ এবং কেউ গ্রেপ্তার হলে তার নাম, ঠিকানা, কি কারণে গ্রেপ্তার হয়েছে সেগুলা বিষয়, অথবা নালিশের বিবরণ, অথবা তৃতীয় ব্যক্তির নিকট হতে যদি কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায় বা কোনো সম্পত্তি বা কোনো সাক্ষীগণের নাম প্রভৃতি লিখতে হবে। প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট এই ডায়েরি তলব করতে পারেন। তাহলে যদি কখনো প্রশ্ন হয় বা যদি কখনো এমসিকিউ হয় যে জেনারেল ডায়েরি কে তলব করতে পারেন, জেনারেল ডায়েরি কে
তলব করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট পারেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারেন। তাহলে অবশ্যই কে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট জেনারেল ডায়েরি তলব করতে পারেন। আর জেনারেল ডায়েরি কোথায় থাকবে? থানায় থাকবে। যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় জেনারেল ডায়েরি কোথায় সংরক্ষণ করা হয়, থানায়, রিজার্ভ অফিসে, সার্কেল অফিসে অথবা পুলিশ সুপার অফিসে, তাহলে অবশ্যই উত্তর হবে জেনারেল ডায়েরি থানায় সংরক্ষণ করা হয়, সার্কেল অফিসেও না, রিজার্ভ অফিসেও না, অথবা পুলিশ সুপার অফিসেও না। জেনারেল ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়? থানা এলাকায় যে কোনো দুর্ঘটনা ঘটুক না কেন প্রত্যেকটা বিষয় জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয়। ধারা 44, পুলিশ আইনের 44 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 155, পিআরবি 377 বিধি, পিআরবি 377 বিধি। তাহলে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? নির্ধারিত জেনারেল ডায়েরি সংরক্ষণ করবেন বা জেনারেল ডায়েরি রাখবেন। এই ডায়েরিতে যাদের বিরুদ্ধে নালিশ করা হয়, অর্থাৎ নালিশ কোথায় করা হয়? আদালতে করা হয়। নালিশ করা হয়, যাদের বিরুদ্ধে নালিশ করা হয় তাদের নাম ঠিকানা থাকবে, নালিশের বিবরণ থাকবে, এবং কেউ গ্রেপ্তার হলে, যদি কোনো অপরাধী গ্রেপ্তার হয় তাহলে তার নাম ঠিকানা থাকবে। ধৃত ব্যক্তির কি থাকবে? দ্বিতীয় অপরাধী ব্যক্তির নিকট থেকে যদি কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়, কোনো মালামাল যদি পাওয়া যায়, কোনো কিছু যদি জব্দ করা হয়, বা কোনো সম্পত্তি যদি পাওয়া যায়, বা সাক্ষীগণের নাম ঠিকানা যদি পাওয়া যায়, প্রভৃতি কি হবে? লিখতে হবে। প্রয়োজন পড়লে এই এই জেনারেল ডায়েরি জেলা ম্যাজিস্ট্রেট তলব করতে পারেন। ধারা 44, ধারা 44। তাহলে ধারা 42-এ বলা হয়েছে, যদি পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয় তাহলে অপরাধ করার তারিখ হতে পরবর্তী 3 মাসের ভিতরে সেই মামলা দায়ের করতে হবে, এবং মামলা দায়ের করার পূর্বে 1 মাস পূর্বে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার অথবা বিভাগীয়কে অবশ্যই জানাইতে হবে। ধারা 42। পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয় তাহলে দেওয়ানি মামলা বা মোকদ্দমা দায়ের করা চলবে না। ধারা 42। ধারা 43-এ বলা হয়েছে কোনো বিশেষ কার্যের অর্থাৎ কোনো বিশেষ এমন কোনো কাজ করছেন, ম্যাজিস্ট্রেটের আদেশ বলে, যে আদেশ বলে কাজ করার ফলে কোনো আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় বা কোনো মামলা যদি দায়ের করা হয় বা কোনো অভিযোগ যদি দায়ের করা হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমি যে কাজটা করছি সেটা ম্যাজিস্ট্রেটের আদেশ বলে অথবা অর্ডেন বলে উহা করা হয়েছে। সেখানে আপনি কি করতে পারবেন? আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স প্রমাণিত হলে তা কি গ্রাহ্য হবে। ধারা 43। ধারা 44-এ বলা হয়েছে জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি, জি। প্রত্যেক থানায় একটি করে জেনারেল ডায়েরি সংরক্ষণ করতে হবে, আর এই জেনারেল ডায়েরি সংরক্ষণ করবেন প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ অফিসার ইনচার্জ। এখন অফিসার ইনচার্জ যখন এই জেনারেল ডায়েরি সংরক্ষণ করবেন, তিনি একটি নির্ধারিত ফর্মে কি করবেন? এই জেনারেল ডায়েরি থানায় সংরক্ষণ করবেন। এই জেনারেল ডায়েরিতে থানা এলাকায় যে কোনো দুর্ঘটনার বিষয় উল্লেখ করতে হয়। কোনো আসামি যদি গ্রেপ্তার হয়, আসামির নাম ঠিকানা উল্লেখপূর্বক যদি আসামির কাছে কোনো কিছু পাওয়া যায়, কোনো অস্ত্রশস্ত্র বা কোনো সম্পত্তি বা কোনো বাজেয়াপ্ত সম্পত্তি যাই পাওয়া যাক না কেন, তার বিবরণ থাকতে হবে। সেই সাথে সাক্ষীগণের নাম ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি নালিশ করা হয় সেই নালিশের বিষয় উল্লেখ থাকতে হবে, সে ব্যক্তিদের নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে, নালিশের কি বিবরণ তার বিষয়ে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ টোটাল বিষয়টা থানা এলাকায় যে কোনো কিছু ঘটুক না কেন প্রায় সকল জিনিসই কি করতে হবে? আপনার জিডিতে বা জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে। এখন জেনারেল ডায়েরিতে নোট দেওয়ার ক্ষেত্রে জেনারেল ডায়েরিতে প্রত্যেকটা বিষয় নোট দেওয়ার পর কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? যে কোনো সময় যে কোনো থানার জেনারেল ডায়েরি তলব করতে পারেন। ধারা 44। ধারা 44। তাহলে 42 ধারা থেকে 44 ধারা পর্যন্ত কোনো ধারায় সমস্যা আছে? ধারা সমস্যা নাই 42, স্যার। 43, 44 শর্ট পড়া। আজকে যদি পুলিশ আইন শেষ হয়ে যায়, আগামীকালকে পুরাতন 2টা 3টা আইন কি করব? রিভিশন করব। পুরাতন 2টা অথবা 3টা আইন রিভিশন করব। কথা বলছেন? মোটামুটি আমরা 6-7টা মাইনর অ্যাক্টস আমাদের পড়া হয়েছে। আমরা এই 6-7টা আইন কি করব? রিভিশন চেষ্টা করব আগামী কালকে। আর তারপরের দিন কি হবে না, আপনার নতুন কোনো আইনের ক্লাস হবে না, আমরা শুধু এই 2 দিন রিভিশন করব। কথা বোঝা গেল? জি স্যার, জি স্যার, আরে বুঝতে পেরেছি স্যার।
করাইবেন। আর আপনারা একটু বেশি বেশি লেখার চেষ্টা করেন। আর পুলিশ আইনের কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? নাই স্যার। আইনের কোনো বিষয়ে কোনো প্রশ্ন নাই। পুলিশ আইনের একটা প্রশ্ন আলোচনা করি। প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পুলিশ আইনের পুলিশ আইন 1861 অনুযায়ী নিবারণমূলক পুলিশি কার্যক্রম সমূহ কি কি? নিবারণমূলক, নিবারণ, আমরা যেমন ফৌজদারি কার্যবিধি আইনের পড়ছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী নিবারণমূলক পুলিশের কার্যক্রম কি কি, 149 ধারা হতে একশো কত, 153 ধারা পর্যন্ত নিবারণমূলক পুলিশি কার্যক্রম। তেমনি পুলিশ আইন অনুযায়ীও নিবারণমূলক পুলিশি কার্যক্রমের কথা বলা আছে। কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, ধারা পুলিশ আইন অনুযায়ী আলোচনা করুন। তাহলে পুলিশ আইনের সর্বপ্রথম হলো কি, 23 ধারা। 23 ধারায় বলা আছে কি পুলিশের দায়িত্ব কর্তব্য। পুলিশের দায়িত্ব কর্তব্যের ভিতরে বলা আছে পুলিশ অপরাধ উদ্ঘাটন করবে, তারপরে আপনার অপরাধের কোনো বিষয় যদি জানতে পারে ঊর্ধ্বতন অফিসারকে জানাবে, বা পাবলিক নিউসেন্স যাতে যদি কিছু হয় সেগুলো কি করবে, সেগুলা নিবারণ করার চেষ্টা করবে। তাহলে পুলিশ আইনের 23 ধারা অনুযায়ী পুলিশ অফিসার যদি কোথাও দেখেন বিরক্তিকর কার্য হয় তাহলে তা নিবারণ করবেন, অপরাধের তথ্য উদ্ঘাটন করবেন, অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারের জন্য অপরাধীদেরকে আদালতে প্রেরণ করবেন। এই সকল কার্যক্রম সম্পন্নের মাধ্যমে কি করতে পারেন পুলিশ অফিসার নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। তাহলে পুলিশ আইনের ধারা 23। ধারা 24, ধারা 24-এ কি বলা হয়েছে, যদি কোনো অপরাধ সম্পর্কে আপনি জানতে পারেন তাহলে ম্যাজিস্ট্রেটকে সে বিষয়টি জানাবেন। আবার ম্যাজিস্ট্রেটকে জানানোর পরে যদি মনে করেন যে গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন অথবা সমনের প্রয়োজন অথবা অন্য কোনো পরোয়ানার প্রয়োজন, তাহলে সে বিষয়ে আপনি আবেদন করবেন কার বরাবর, ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারেন। আপনি ওই এলাকার অপরাধ নিবারণমূলক পুলিশি কার্যক্রম গ্রহণ করতে পারেন। ধারা 24, ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার মাধ্যমে কি করতে পারেন আপনি অপরাধ নিবারণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। ধারা 24। ধারা 30, ধারা 30-এ কি করতে পারেন, অপরাধ যেন সংগঠিত না হয় সেক্ষেত্রে পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন, রাস্তা দেখিয়ে দিতে পারেন যে আপনারা এই রাস্তা দিয়ে মিছিল মিটিং নিয়ে যাবেন আর এই রাস্তা দিয়ে এই সময় পর্যন্ত মিছিল মিটিং করবেন। কথা বুঝতে পারছেন? 30 ধারা অনুযায়ী মিটিং মিছিল নিয়ন্ত্রণ করে আপনি কি করতে পারেন, অপরাধমূলক আহ মানে নিবারণমূলক পুলিশ এবার কার্যক্রম। বলো। 34 ধারা অনুযায়ী যে ব্যবস্থা, 34, 34 ধারা অনুযায়ী সেই ব্যবস্থার মাধ্যমে আপনি কি করতে পারেন, নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে, জনগণের মাধ্যমে জনগণের কি করতে পারেন, সচেতনতা সৃষ্টি করে যে যে অপরাধগুলো জনগণ সৃষ্টি করে, যেমন 34 ধারায় যে কথাগুলো বলা আছে, গবাদি পশু জবাই করা, গবাদি পশুকে কি করা, মারধর করা, আপনি জনগণের মাধ্যমে জনগণের সচেতনতা সৃষ্টি করতে পারেন যে আপনারা এই ধরনের কার্যকলাপ করবেন না। আপনারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনারা গরু জবাই করবেন, পশু জবাই করবেন, গরুকে মারধর করা যাবে না, তারা অবলা প্রাণী, বিভিন্ন ধরনের কথা বলবেন যে কথাগুলো তাদেরকে অনুপ্রাণিত করবে বিভিন্ন অপরাধ থেকে অব্যাহত রাখার জন্য, যেন তারা যেন কোনো অপরাধ কার্যক্রম না করে তা থেকে কি বিরত রাখার জন্য তাদেরকে অনুপ্রাণিত করবে। এই ধরনের কথাবার্তা বলে তাদের সাথে জনসচেতনামূলক সচেতনতামূলক কি কথা বলে তাদের কি করতে পারবেন, তাদেরকে এই সকল অপরাধ থেকে বিরত রাখতে পারেন। এর মাধ্যমে আপনি অপরাধ নিবারণ করতে পারবেন। ধারা 34। আর ধারা 34-এর পথে বলা হয়েছে যে কালোবাজারে যে টিকিট বিক্রি করা হয় বা ব্ল্যাকাররা যে টিকিট বিক্রি করে তাদেরকে গ্রেফতার করে আপনি কি করতে পারেন, অপরাধ নিবারণ করতে পারেন। পুলিশ আইনের 31 ধারা অনুযায়ী বলা হয়েছে আপনি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি করে কি করতে পারেন, নিবারণমূলক পুলিশ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া পুলিশ আইনের 13, 14, 15 ধারা অনুযায়ী
অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কি করতে পারেন, আপনি নিবারণমূলক পুলিশের কার্যক্রম গ্রহণ করতে পারেন। ধারা 17, 18, ধারা 19 অনুযায়ী স্পেশাল পুলিশ অথবা বিশেষ পুলিশ, বিশেষ পুলিশ নিয়োগের মাধ্যমে আপনি নিবারণমূলক পুলিশের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এই সকল কার্যক্রমের মাধ্যমে আপনি কি করতে পারেন, নিবারণমূলক পুলিশের কার্যক্রম গ্রহণ করতে পারেন। ধারা, তাহলে ধারা কত, ধারা 23, ধারা 24, তারপর ধারা 25, 26, 27 এগুলো দিতে পারেন। 25, না, ধারা 30, ধারা 31, ধারা 34, ধারা 34 এর পর ধারা 44, জিডি। জিডিতে বিভিন্ন অপরাধের বিষয় কি লিপিবদ্ধ করে থানা এলাকায় অপরাধ নিবারণে পুলিশি কার্যক্রম গ্রহণ করা যায়। কোথায় নালিশ হয়, কোথায় অপরাধ হয়, কোথায় কোন কোন অপরাধ হয়েছে, এগুলা বিষয়ের জন্য নির্ধারিত লিপিবদ্ধ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমেও নিবারণমূলক পুলিশি কার্যক্রম গ্রহণ করা যায়। আর যদি কখনো প্রশ্ন হয় যে কোন কোন পদমর্যাদার পুলিশ অফিসার নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন, তা বিস্তারিত আলোচনা করব। এখন পুলিশ আইন অনুযায়ী, পুলিশ আইন অনুযায়ী কোন কোন ক্ষেত্রে নিবারণমূলক পুলিশি কার্যক্রম গ্রহণ করা যায় এবং কোন কোন অফিসার এই নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারে। পুলিশ আইনের 34 ধারার যে অপরাধের কথা বলা হয়েছে, পুলিশ আইনের 34 ধারার অপরাধের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর। অফিসার, না, পুলিশ আইনের 34 আর 34-এর ক ধারায় কি, সার্জেন্ট অথবা সাব সার্জেন্ট ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। হ্যাঁ, পুলিশ আইনের 30 ধারায় বলা হয়েছে কি, 30, পুলিশ আইনের 30 ধারায় বলা হয়েছে পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এই পদমর্যাদার অফিসার নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন। এছাড়া পুলিশ আইনের 23 ধারার যে কথায় বলা হয়েছে, এখানে যে কোনো পুলিশ অফিসার, পুলিশ আইনের 23 ধারায় যে কোনো পদের পুলিশ অফিসার এই কার্যক্রম গ্রহণ করতে পারেন। আর পুলিশ আইনের 30-এর ক ধারায় বলা হয়েছে ইন্সপেক্টর পদের অফিসার, অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কোন কোন অফিসার, এখানে সর্বনিম্ন ইন্সপেক্টর পদের অফিসার, তার উপরস্থ যে কোনো অফিসার কি করতে পারেন, এই মৌখিক আদেশ দিতে পারেন বা এখানে নিবারণমূলক কার্যক্রমে গ্রহণ করতে পারেন। ধারা 30-এর ক। তাহলে মোট ধারা কয়টি, 4টি। 23 ধারা অনুযায়ী যে কোনো পুলিশ অফিসার এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। তারপর 30 ধারা, 30 পুলিশ ধারা সুপার। অনুযায়ী পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার। 30-এর ক ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ইন্সপেক্টর পদের অফিসার, না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর 34 আর 34-এর ক ধারা অনুযায়ী একজন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার। তাহলে এই নিবারণমূলক কার্যক্রমে যে কোনো পুলিশ অফিসার, পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি মহোদয় পর্যন্ত যে কোনো পুলিশ অফিসার এই নিবারণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। পুলিশ আইনের 23 ধারা, 30 ধারা, 30-এর ক, 34, 34-এর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কখনো প্রশ্ন হয় একজন পুলিশ অফিসারকে কি কি কারণে গুরুদণ্ড প্রদান করা যেতে পারে, কি কি কারণে, এখন কি কি কারণে গুরুদণ্ড প্রদান করা যেতে পারে একজন পুলিশ অফিসারকে, পুলিশ আইনের 29 ধারা, এক কথা, পুলিশ আইনের 29 ধারায় যে কথা বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আহ, করা নিয়ম রেগুলেশন যদি অমান্য করা বা ডিউটিতে না যাওয়া, এই সকল কারণে কি করা যেতে পারে, গুরুদণ্ড প্রদান করা যেতে পারে। তারপর বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা বা বৈধ আদেশ কি যদি অমান্য করা বা জারি না করা, সেক্ষেত্রেও কি করা যেতে পারে, গুরুদণ্ড প্রদান করা যেতে পারে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে 9 ধারার আদেশ যদি কেউ লঙ্ঘন করে। 4-এ বলা হয়েছে ছুটিতে গিয়ে যদি কেউ অতিবাস করে। তারপর 5-এ কি বলা হয়েছে, 5 পুলিশের চাকরি করতেছে, চাকরি করার পাশাপাশি দেখা যায় অটো চালাইতেছে বা অন্য কোনো চাকরিতে বা অন্য কোনো কাজে যদি নিজেকে নিয়োজিত করে, সেক্ষেত্রে কি করা যাবে, তাকে গুরুদণ্ড প্রদান করা যাবে। যদি কোনো পুলিশ অফিসার যদি ভীরুতার অপরাধী হয়, তাহলে তাকে দোষী সাব্যস্ত করে কি করা যাবে, গুরুদণ্ড প্রদান করা যাবে। পুলিশ হেফাজতে যদি কোনো অপরাধীকে বা যদি কোনো ব্যক্তিকে বা আসামিকে যদি মারধর করা হয়, তাহলে কি করা যাবে, সেক্ষেত্রেও গুরুদণ্ড প্রদান করা যাবে। পুলিশ আইনের 29, 7 ধারা, পুলিশ আইনের 29 ধারায় অপরাধ আর 7 ধারায় হলো গুরুদণ্ড। তাহলে পুলিশ আইনের 29/7 অথবা 29/7 ধারা। যখনই উত্তর লিখবেন, উত্তর লেখার সাথে সাথে যদি দণ্ড দিতে পারেন, তাহলে দণ্ড অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যে পুলিশ আইনের 29 ধারায় কি, 29 ধারায় বলা হয়েছে হলো আপনার অপরাধ, আর শাস্তি হলো 7 ধারা। গুরুদণ্ডের কথা যেহেতু উল্লেখ করা আছে, সেহেতু গুরুদণ্ড প্রদান করা যাবে 7 ধারায়। যদি লঘুদণ্ডের কথা বলতে, লঘুদণ্ডও 7 ধারায়।
তাহলে ধারা 29, ধারা 7। 29 পুলিশ আইন 1861 অনুসারে কি কি অপরাধের জন্য একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কোন কোন ধারার ক্ষেত্রে? পুলিশ আইনের 34 ধারা আর 34-এর ক ধারা। পুলিশ আইনের 34-এ 8টা ক্লোজ ক্লোজ আছে, 8টা ক্লোজে গ্রেপ্তার করা যায়। আর 34-এর ক ধারায় যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি চিত্ত বিনোদনের যেগুলো টিকিট দেয় মূল্যে ধন্যবাদ। নির্ধারিত মূল্যে যদি বিক্রি করে, তাহলে সেই ব্যক্তিকে সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, সর্বনিম্ন এই ব্যক্তি বা এই অফিসার কি করতে পারেন? অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 34, ধারা 34 ক। পিআরবি 316 বিধি। পিআরবি 316 বিধি। আর একটা বিষয় বলা আছে পুলিশ আইনের 23-8-এর কোটাখানের নিচে একটা বিষয় ছিল যে এই সকল ক্ষেত্রে থানা এলাকার কোনো মদের আড্ডাখানা, কোনো জুয়ার আড্ডাখানা, কোনো সরাইখানায় যে সকল ব্যক্তি সমাগম হয় বা যে সকল অবৈধ ব্যক্তি সমাগম করে, সেই স্থানে পুলিশ অফিসার প্রবেশ করতে পারেন এবং সেখানে যদি কোনো কিছু পাওয়া যায় তাকে আটক করতে পারেন, এবং যারা অবস্থান করে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। পুলিশ আইনের 23 ধারা, পুলিশ আইনের 23 ধারা মনে আছে? পুলিশ আইনের 23 ধারায় যে সরাইখানা, আড্ডাখানা, জুয়াখানা বা অবৈধ জনগণের আখড়া, সেখানে কি করতে পারেন? পুলিশ অফিসার প্রবেশ করতে পারেন, সেখানে পরিদর্শন করতে পারেন, কোনো কিছু পাওয়া গেলে আটক করতে পারেন, বা সেখানে অবৈধ কোনো ব্যক্তিকে পাওয়া গেলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। পুলিশ আইন 23 ধারা, পিআরবি 316 বিধি। পিআরবি 316 বিধি। কোন কোন পরিস্থিতিতে ও পদ্ধতিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা যায়? কিভাবে তাদের ব্যয়ভার বহন করা হয়ে থাকে? কোন কোন পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়? ধারা 13, ধারা 14-তে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়, ধারা 15-তেও অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়। 13, ধারা 14, ধারা 15। ধারা 15-তে কোথায় নিয়োগ করা হয়? ধারা 15 মোতাবেক বলা হয়েছে যেখানে উপদ্রুত বা বিপজ্জনক এলাকা, যেমন বিভিন্ন আপনার ওই আদিবাসী এলাকাগুলো যেখানে থাকে, সেখানে কি উপদ্রুত এলাকা বা বিপজ্জনক এলাকা, এই সকল এলাকায় আইজিপি মহোদয় কি করতে পারেন? অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারেন। তাহলে ধারা 13-তে কে মোতায়েন করতে পারেন? যদি কোনো ব্যক্তি আবেদন করেন, তাহলে সেই ব্যক্তির আবেদন ক্রমে পুলিশ সুপার সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। যদি জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেয়, আদেশ সাপেক্ষে কি করতে পারেন? সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। 14 ধারায় বলা হয়েছে পুলিশের আইজিপি মহোদয় কোনো কলকারখানা, রেলপথ বা খাল বিলে যদি কোনো আইন শৃঙ্খলা যদি অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে কি করতে পারেন? অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারেন। আর 15 ধারা অনুযায়ী কোথায় নিয়োগ করতে পারেন? কোনো উপদ্রুত এলাকা বা কোনো বিপজ্জনক এলাকায় যদি পুলিশ মোতায়েন করার প্রয়োজন হয়, সেখানে আইজিপি মহোদয় নিজ ক্ষমতায় কি করতে পারেন? অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারেন। আর এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার কে বহন করবেন? তো 13 ধারা অনুযায়ী ব্যয়ভার বহন করবেন যে ব্যক্তি আবেদন করবেন। 14 ধারা অনুযায়ী ব্যয়ভার বহন করবেন কারখানার মালিক অথবা ম্যানেজার অথবা ওই কারখানার যে প্রধান থাকবেন বা প্রধান অফিসার থাকবেন, তিনি এই ব্যয়ভার মেটাবেন। আর 15 ধারা অনুযায়ী বলা হয়েছে বিপজ্জনক এলাকার জনসাধারণ ব্যয়ভার বহন করবেন। যে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই পুলিশ মোতায়েন করা হবে, সেই সংশ্লিষ্ট এলাকার সদস্যগণ বা ব্যক্তিগণ যারা থাকবেন, সাধারণ জনগণ, তারা কি করবেন? এই ব্যয়ভার মেটাবেন। তবে সরকার জনসাধারণকে উক্ত দায় হতে অব্যাহতিও দিতে পারেন। সরকার যদি মনে করেন যে না, এই ব্যয়ভার ওই জনগণ দ্বারা মেটানোর কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে কি করতে পারেন? তিনি নিজেই এই ব্যয়ভার বহন করতে পারেন। ধারা 15। পুলিশ আইন অনুযায়ী কোন কোন অপরাধে পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হবে? পুলিশ আইনের 29 ধারা অনুযায়ী বর্ণিত আইনে গুরুদণ্ড ও লঘুদণ্ড কি কি? 7 ধারা। শোভাযাত্রা সমাবেশ নিয়ন্ত্রণকরণে পুলিশ কর্মকর্তার ক্ষমতা ও দায়িত্ব 30-30-এর ক ধারা। 30-30-এর ক ধারা। যদি কোনো সময় দেখবেন যে প্রশ্ন হইতেছে পুলিশ আইন অনুযায়ী, কথা বুঝতে পারছেন, আইন উল্লেখ করে দেওয়া আছে, তাহলে অবশ্যই ওই আইন অনুযায়ী দেবেন। ওই আইনের বাইরে কখনোই যাবেন না। যদি দেয় যে ফৌজদারি কার্যবিধির আইন অনুসারে বেআইনি সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করুন ধারার আলোকে, ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই
ওই ফৌজদারি কার্যবিধি আইনের 127 থেকে 132 ধারার যে কার্যক্রম আছে সেগুলো দেবেন। কিন্তু এর সাথে সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে, যেমন 127-এ যে আপনার বেআইনি সমাবেশ মৌখিক আদেশ যদি অন্য কোনো আইনে যদি থাকে সেটা দিতে পারেন। ঠিক আছে। এবং পুলিশ আইনের সংশ্লিষ্ট ধারাগুলো দিতে পারেন, যেমন 30-এর ক 1 ফৌজদারি কার্যবিধি আইনের 127। ঠিক আছে। এগুলো আপনি সংশ্লিষ্ট ধারা হিসেবে দিতে পারেন, কিন্তু আলাদা করে ওই 127, 28, 29, 30, 31 দেওয়ার পরে আপনি আবার পুলিশ আইন থেকে 30-এর 1, 2, 3, 30-এর ক 1, 2 অথবা দণ্ডবিধির 141, 143 এগুলো দিতেছেন, এইভাবে দেওয়ার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? আইন যখন নির্দিষ্ট করে দেবে সেই নির্দিষ্ট আইন থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তার বাইরে যাবেন না, তার বাইরে অবশ্যই যাবেন না। যখন বলবে যে বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন, তখন যখন উল্লেখ করা থাকবে না কোন আইন থেকে, তখন আপনি দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, পুলিশ আইন, তারপরে আপনার পিআরবি যত যা আছে আপনি সংশ্লিষ্ট সবকিছুই কি করতে পারবেন এখানে দিয়ে বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যা যা করা দরকার আপনি আলোচনা করতে পারবেন। আর যদি ধারা উল্লেখ করে দেয়, আইন উল্লেখ করে দেয়, আইন যদি কখনো উল্লেখ করে দেয় যে পুলিশ আইন, ফৌজদারি কার্যবিধি আইন, দণ্ডবিধি আইন, এই বিস্তারিত আলোচনা করুন, তাহলে ওই আইন অনুযায়ী আলোচনা করবেন। শুধু সংযুক্ত ধারা, যেমন গ্রেপ্তারের ক্ষেত্রে পিআরবি 316, গ্রেপ্তারের ধারা 46, 46 সাথে পিআরবি 316 বিধি, এই 316 যে যাবে এটা শুধু সংযুক্ত ধারা হিসেবে যাবে, আপনি আলাদা করে এর বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? যে আইন থেকে চাবেন সেই আইন দেবে, সেই আইনের বাইরে কখনোই যাবেন না, কোনো বিষয়ে যাওয়ার দরকার নাই। আর এখন যেহেতু সৃজনশীল প্রশ্ন, লেখা কম হয়, লেখা লাগে না, লেখা পরিমাণ একটু কম হয়, সেভাবেই লেখার চেষ্টা করবেন। তাহলে পুলিশ আইন থেকে আর কোনো প্রশ্ন আছে? 1 ধারা থেকে 44 ধারা পর্যন্ত কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে, বুঝতে পারেন না এমন কিছু আছে? নাই স্যার, প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস তাহলে ওটাই হবে। আর রাত্রের ক্লাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বেআইনি সমাবেশের ক্লাস এখনো শেষ হয় নাই। 141 থেকে 148 মোটামুটি কভার হয়েছে। ঠিক আছে। এরপরে কিছু কিছু ধারা আছে যেগুলো আমাদের পড়া লাগবে, আমরা রাত্রে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই লেখার চেষ্টা করবেন, অবশ্যই লেখার চেষ্টা করবেন। আর বেনি ক্লাসের বেনি যে সমাবেশের ক্লাসটা রাখতে হয়েছে, এটা অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন যদি কোনো ঝামেলা হয়। ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।